আচ্ছা খেয়াল করো, আজকে আমাদের টপিক হচ্ছে ট্রান্সফর্মার বা রূপান্তরক। দেখো আমরা গতদিন পারস্পরিক আবেশ পড়ছিলাম, মনে আছে না? পারস্পরিক আবেশটা একটু রিপিট করি। দেখো পারস্পরিক আবেশ ছিল যে আমরা একটা ব্যাটারির সাথে যদি একটা পরিবাহী কুণ্ডলী নেই, এটা তোলার দরকার নাই তোমাদের। ব্যাটারির সাথে পরিবাহী কুণ্ডলী না হলে এবং এটার কাছাকাছি অন্য আরেকটা কুণ্ডলী নিলে, যদি এটার খুব কাছাকাছি আরেকটা কুণ্ডলী নেওয়া হয়, তখন এই যে এইটার মধ্যে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে কী তৈরি হয়? চুম্বক ক্ষেত্র। এটার মধ্যে তড়িৎ প্রবাহিত হলে এই যে এটার চারপাশে কী তৈরি হয় বলো তো? চুম্বক ক্ষেত্র। এই চুম্বক ক্ষেত্রটা এই যে এইরকম চারদিকে গতিশীল, বোঝা গেছে? চারদিকে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়। এখন যদি আমরা তড়িৎ প্রবাহের পরিবর্তন করি, এই ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ আমরা অন করি, অফ করি, অথবা তড়িৎ প্রবাহ বাড়াই কমাই, তাহলে কী হবে? চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে। আর কুণ্ডলীর ভিতরে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে কি হয় বলো তো? তড়িৎ চালক শক্তি দেখা দেয়, তাই না? তড়িৎ চালক শক্তি তৈরি হয়। এই ব্যাপারটাকে কি বলে? তড়িৎ চুম্বক আবেশ। কি বলে? তড়িৎ চুম্বক আবেশ। এই যে সৃষ্টি হয় এই পাশ থেকে ওই পাশে সৃষ্টি হইলো, এই ব্যাপারটাকে কি বলে? আবেশ। বোঝা গেছে? এই আবেশ প্রক্রিয়া কাজে লাগায় আজকে আমরা কি করবো বলো তো? ট্রান্সফর্মার বানাবো। ঠিক আছে? ট্রান্সফর্মার বা রূপান্তরক, এটা হচ্ছে আবেশের ব্যবহার। এখন দেখো ট্রান্সফর্মার কাকে বলে? 9-10 পড়ছো। যে যন্ত্রের সাহায্যে, আচ্ছা বলো তো, আমরা এই যে তড়িৎ চুম্বক আবেশ এই প্রক্রিয়ায় এসি কারেন্ট পাই না ডিসি কারেন্ট পাই? এসি। এসির মানে কি? পরিবর্তী, যেটা অল্টারনেট হয়, তাই না? তার মানে এখানে এসি কারেন্ট পাওয়া যাবে, এসি বিভব পাওয়া যাবে। বোঝা গেছে? যে তড়িৎচালক শক্তি পাবো এটা কি এসি না ডিসি? এসি। তাহলে যে যন্ত্রের সাহায্যে এসি বিভবকে বাড়ানো যায় অথবা কি কমানো যায় তাকে কি বলে? ট্রান্সফর্মার। সংজ্ঞা লিখো। যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী বিভবকে, যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী বিভবকে অপেক্ষাকৃত উচ্চ অথবা নিম্ন বিভবে পরিণত করা যায় তাকে ট্রান্সফর্মার বলে। যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী বিভবকে অপেক্ষাকৃত উচ্চ অথবা নিম্ন বিভবে পরিণত করা যায় তাকে কি বলে? ট্রান্সফর্মার বলে। বুঝছো এটুকু? যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী বিভবকে অপেক্ষাকৃত উচ্চ অথবা নিম্ন বিভবে পরিণত করা যায় তাকে ট্রান্সফর্মার বলে। আচ্ছা দেখো, আমরা ট্রান্সফর্মার বানানোর জন্য কি কি করব খেয়াল করো। আমরা ট্রান্সফর্মার বানানোর জন্য প্রথমে এরকম একটা চারপাশে এরকম একটা চারপাশে লোহার পাত নেব, এটা কাঁচা লোহার পাত। ঠিক আছে? এরকম চারপাশে কি করব? চারপাশে ফ্রেমের মতো কাঁচা লোহার পাত নিব, এটার মাঝখানে ফাঁকা থাকবে। ক্লিয়ার? এরকম অনেকগুলো পাত নিব। যদি পরপর একসাথে 20-30টা পাত নেই তাহলে একসাথে এটা কি বলবো? কাঁচা লোহার মজ্জা। বোঝা গেছে? এবার আমরা এইটার মধ্যে এটার দুই বিপরীত পাশে কুণ্ডলী পেঁচাবো। মনে করো এটার এই পাশে আমি কুণ্ডলী পেঁচাইছি, এটার মধ্যে ব্যাটারি যুক্ত করছি। যেটার মধ্যে ব্যাটারি যুক্ত থাকে এটার বলে মুখ্য কুণ্ডলী। কি বলে? এই যে তারগুলো যে পেঁচানো, এখানে কুণ্ডলী তৈরি আছে না, এটা কি বলতো? মুখ্য কুণ্ডলী। আর যদি ওই পাশে এরকম আমরা তার পেঁচাই, এটাকে বলবো আমরা গৌণ কুণ্ডলী। যার মধ্যে ব্যাটারি থাকে না ওইটার নাম কি? গৌণ কুণ্ডলী। এটার মধ্যে আমি একটা গ্যালভানোমিটার নিস। ক্লিয়ার? তাহলে মুখ্য কুণ্ডলীতে ব্যাটারি আছে আর গৌণ কুণ্ডলীতে কি আছে? গ্যালভানোমিটার। এই খেয়াল করো, গতদিন আমরা আবেশ প্রক্রিয়ার জন্য মাঝখানে কি ছিল? শূন্যস্থান। আবেশ প্রক্রিয়ার জন্য মাঝখানে কি ছিল? গতদিন যে আমরা তড়িৎ চুম্বক আবেশ দেখছিলাম, পারস্পরিক আবেশ, এর মাঝখানে ছিল একদম শূন্যস্থান, বাতাস ছিল। ক্লিয়ার? আর আজকে মাঝখানে শূন্যস্থান না নিয়ে এরকম খালি বাতাসের মধ্যে শূন্যস্থানের মধ্যে তার না পেঁচায় আমরা কিসের মধ্যে পেঁচাইছি বলো তো? কাঁচা লোহার মজ্জার মধ্যে। ঠিক আছে? কাঁচা লোহার মজ্জার মধ্যে থাকলে তাহলে চুম্বক ক্ষেত্রটা ছড়ায় না। বোঝা গেছে? অনেক দূরে, সারা দুনিয়া তো ছড়ায় লাভ নাই, আমি যেটুকু কাজে লাগাবো। বোঝা গেছে? তাহলে এই পাশ থেকে ওই পাশে কী তৈরি হবে বলো তো? তড়িৎ চুম্বক আবেশ, তড়িৎ চালক শক্তি পাওয়া যাবে। বোঝা গেছে? এইভাবে আমরা ট্রান্সফর্মার বানাবো। বলো তো ট্রান্সফর্মার কয় প্রকার? 2 প্রকার। কি কি? স্টেপ আপ আর হচ্ছে স্টেপ ডাউন। মনে রাখবা, যদি মুখ্য কুণ্ডলীর চাইতে গৌণ কুণ্ডলী, এটার নাম কি? গৌণ কুণ্ডলী, তাই না? যদি মুখ্য কুণ্ডলীর চাইতে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকে তাহলে এটার বলে স্টেপ আপ, মানে ভোল্টেজ বাড়বে। আর মুখ্য কুণ্ডলীর চাইতে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম থাকলে এটাকে কি বলবো? স্টেপ ডাউন। বোঝা গেছে? মুখ্য কুণ্ডলী ইংরেজি হচ্ছে
প্রিন্সিপাল কয়েল, প্রাইমারি কয়েল, এগুলো লিখো। মুখ্যকুণ্ডলী ইংরেজি কি? প্রাইমারি কয়েল। আর গৌণকুণ্ডলী ইংরেজি হচ্ছে সেকেন্ডারি কয়েল। এই যে প্রাইমারি কয়েল, এটার যে পাক সংখ্যা এটাকে আমরা ধরতেছি এনপি, সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যাকে আমরা ধরতেছি এনএস। বুঝা গেছে? আচ্ছা, আমি একটু খেয়াল করো, এই যে প্রাইমারি কয়েল, এটার কারেন্টকে ধরবো আইপি, এটা রোধকে ধরবো আরপি, আর এটার তড়িৎ চালক শক্তিকে ধরবো আমরা ইপি। তড়িৎ চালক শক্তি হচ্ছে কি বলতো? ইপি। আর সেকেন্ডারি কয়েল, এটার কারেন্ট হচ্ছে আই এস, রোধ হচ্ছে আর এস, ক্ষমতা হচ্ছে ইএস, এটা সবগুলো এস। বোঝা গেছে? এখন দেখো, এই যে ট্রান্সফরমার দুই প্রকার। ট্রান্সফরমার হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে স্টেপ আপ। স্টেপ আপের বাংলা হচ্ছে আরোহী। স্টেপ আপ বা কি বলতো? স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমার। দুই নাম্বার হচ্ছে স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমার। কথা বলো না। স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমার। আচ্ছা, সবাই একটু মনোযোগ দাও তো, এদিকে খেয়াল করো। স্টেপ আপ ট্রান্সফরমারের বেলায় মুখ্য কুণ্ডলীর চাইতে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কী থাকে? বেশি থাকে, তাই না? তাহলে এনপি এর চাইতে এনএস কি থাকবে? বেশি। এটার বেলায় কি বলতো? মুখ্য কুণ্ডলীর চাইতে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কী থাকে? কম। বুঝছ? তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারের সংখ্যা কি? যে ট্রান্সফরমারের সাহায্যে বিভব অপেক্ষাকৃত কি বাড়ানো হয় তার নাম কি? স্টেপ আপ। আর যেটার মধ্যে বিভব অপেক্ষাকৃত কমানো হয় তার নাম কি? স্টেপ ডাউন। আচ্ছা দেখো, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি এইটার চাইতে ওইটার পাক সংখ্যা বেশি নিলাম, এটার চাইতে ওই পাশে পাক সংখ্যা বেশি নিলাম, তাহলে এটা কি? স্টেপ আপ। বোঝা গেছে? এখন মনে করো তুমি বাজার থেকে একটা পেন্সিল ব্যাটারি কিনে নিয়ে আসছো 2 ভোল্টের। এখন এটার সাথে তুমি একটা স্টেপ আপ ট্রান্সফরমার যুক্ত করছো, তাহলে 2 ভোল্ট থেকে এটা তুমি 10 ভোল্টের বিভব পাচ্ছ। এবার 2 ভোল্টের যে ব্যাটারি, এটা মনে করো 5 এম্পিয়ার কারেন্ট দেয়। বাজার থেকে একটা পেন্সিল ব্যাটারি নিয়ে আসছে, এটা কত? এই যে ব্যাটারিটা হচ্ছে কত? 2 ভোল্টের। এটার মধ্যে স্টেপ আপ ট্রান্সফরমার যুক্ত করলে এটা আমাকে কত ভোল্টেজ সাপ্লাই দেবে? 10 ভোল্ট। ঠিক আছে? আর এই 2 ভোল্টের যে ব্যাটারিটা, পেন্সিল ব্যাটারি, এটা যদি 5 এম্পিয়ার কারেন্ট সাপ্লাই দেয়, এই পাশে আমি কত এম্পিয়ার কারেন্ট সাপ্লাই পাবো বলো তো? 5 এম্পিয়ারই পাবো না কম বেশি হবে? কম বেশি হবে, কমে যাবে। মানে ভোল্টেজ যখন বাড়বে তখন কারেন্ট কি অটোমেটিক কমে যাবে। তোমাকে সহজ একটা উদাহরণ দিই। তোমার হচ্ছে একটা মনে করো পানির ট্যাপ থেকে পানি পড়তেছে, পানি যে স্পিডে পড়ে এই ব্যাপারটা হচ্ছে ভোল্টেজ। পানি যে স্পিডে পড়ে এটা কি? ভোল্টেজ। এখন মনে করো তুমি ভোল্টেজ বাড়ায় দিছো, খুব স্পিডে দিছো। এখন যদি খুব স্পিডে পানি, অনেক সময় কার ওয়াশ করে না, গাড়ি টাড়ি ধোয়, খুব একটা স্পিডে পানি দেয়, তখন কি পানি অনেক বেশি পরিমাণে বার হয় না অল্প পরিমাণে বের হয়? অল্প। হ্যাঁ, মোটর সাইকেল আজকে গ্যারেজে যাবা, গ্যারেজে গিয়ে দেখবা বসে বসে, দেখবো অনেক অল্প পরিমাণে বের হয়, তাই না? এই দাঁত স্কেলিং করে না, দাঁত স্কেলিং করার সময় পানি দেয় না, অনেক স্পিডে বের হয়, পাথর টাথর থাকলে উঠে যায়, তাই না? পানি কি অনেক বেশি পরিমাণে বেরোয় না অল্প পরিমাণে? একেবারে অল্প পরিমাণে, শুয়ের মতো চিকন একটু একটু করে বেরোয়, তাই না? পানির পরিমাণটা মনে করো কারেন্ট। তার মানে তুমি যখন ভোল্টেজ বাড়াবা, মানে পানির স্পিড বাড়াবা, তখন কি পানির পরিমাণ কমে যাবে, কমাইতেই হবে, নাহলে ভোল্টেজ বাড়বে না। তো এইখানে এরকম ভোল্টেজ যখন বাড়বে তখন কি কারেন্টের পরিমাণ কমে যাবে। বোঝা গেছে? বুঝছো? নাহলে তো তুমি মানে বাজার থেকে সস্তায় অল্প ভোল্টেজের ব্যাটারি নিয়ে আসা তুমি বেশি ভোল্টেজ ইউজ করতে। বোঝো নাই? এখন দেখো, তার মানে যখন মুখ্য কুণ্ডলীর চাইতে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকে, এটা কিসে? স্টেপ আপ ট্রান্সফরমারে। তখন এইটার চাইতে বিভব, এই দেখো এইটার যে বিভবকে আমি ভি ধরতেছি, ভিপি এর চাইতে বিভব কি বাড়বে, তাই না? এখানে লিখো বিভব কি হয়? বাড়ে। আর তড়িৎ প্রবাহ কি হয়? কমে যায়। লিখো বিভব বৃদ্ধি পায় আর প্রবাহ কি হয়?
তড়িৎ প্রবাহ হ্রাস। আচ্ছা এখানে দেখো এটার বেলায় বিভব কি বলতো? হ্রাস, তাই না? বিভব হ্রাস, কথা হইল না? আর তড়িৎ প্রবাহ কি? বৃদ্ধি। তড়িৎ প্রবাহ বৃদ্ধি। আচ্ছা এবার এইখান থেকে আমরা একটা ম্যাথমেটিক্যাল সমীকরণ রেডি করব, ঠিক আছে? এইগুলো এতক্ষণ প্রাইমারি আলোচনা ছিল, এবার এইখান থেকে আমরা সমীকরণ বের করব। এরপরে লিখো সবাই, ফ্যারাডের সূত্র থেকে পাই। তোমরা ফ্যারাডের সূত্র পড়ছো নিশ্চয়ই, তাই না? ফ্যারাডের সূত্র পড়ছো না? ফ্যারাডের দ্বিতীয় সূত্র পড়ছো না? লিখো, ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে পাই। হ্যাঁ দেখো, ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে কি পাই? তড়িৎচালক শক্তি হচ্ছে -n × dφ/dt। এই সূত্রটা কি পরিচিত লাগে? এটা পরিচিত লাগে? রবিউল বলো তো এই সূত্রটা, এটার সূত্র কি ছিল? বাংলা বিবৃতি কি ছিল বলো তো রবিউল? বদ্ধকুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হইলে তড়িৎচালক শক্তির মান, এটা কিসের মান? তড়িৎচালক শক্তির মান। এটা কি ছিল? বর্তনীর চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার, তাই না? এই dφ কি ছিল? চৌম্বক ফ্লাক্স এর পরিবর্তন। dφ কি ছিল? চৌম্বক ফ্লাক্সের। আর dφ/dt এটা কি ছিল? চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার। এইটার ঋণাত্মক মানের সমানুপাতিক ছিল, তাই না? ঋণাত্মক মানের কি? সমানুপাতিক। আর সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা কি নিয়ে আসছিলাম এখানে? একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি ছিল? পাক সংখ্যা n, মনে আছে? এটা ছিল ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এই ফ্যারাডের দ্বিতীয় সূত্র এবার আমরা একবার মুখ্য কুণ্ডলীর জন্য অ্যাপ্লাই করব, আরেকবার আমরা গৌণকুণ্ডলীর জন্য অ্যাপ্লাই করব। ফ্যারাডের যে দ্বিতীয় সূত্রটা ছিল, এবার এটা কার জন্য অ্যাপ্লাই করব? মুখ্য কুণ্ডলী। আর কার জন্য? গৌণকুণ্ডলী। এখন বলো, মুখ্য কুণ্ডলীর জন্য যদি নেই তাহলে সবগুলোর সাথে কি নিব? পি। সবগুলো প্রাইমারি কয়েলের জন্য নিব। তাহলে আমরা এখানে বলতেই পারি যে মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে একটু মনোযোগ দাও তো। তাহলে এখানে কি লিখবো? ই এস লিখবো না ইপি লিখবো? ইপি ইকুয়াল টু -n/s না পি? পি ইন্টু dφ/dt। dφ/dt এর বেলায় এখানে কি পি আর এস নেওয়ার দরকার আছে? সবাই একটু মনোযোগ দাও। এই যে আমাদের এইখানে ফ্লাক্সের পরিবর্তন যা হয়, আবেশ প্রক্রিয়ায় কি ওইখানে কি সেম ফ্লাক্স থাকে? এখানে 20টা ফ্লাক্সের পরিবর্তন হলে ওইখানে কি 20টাই হয়। তাই এইটার বেলায় 1 2 দেওয়ার দরকার নাই। বোঝা গেছে? এইখানে এনপি আর এইখানে এনএস সমান থাকে না, আইপি আর আইএস সমান থাকে না, তাই আমরা পি এস এগুলো দিই, আলাদা আলাদা সিম্বল দিই। কিন্তু চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তন, এটা দুই জায়গায় সেম, এই জন্য এইখানে কোনো কিছু দিব না আমরা, ঠিক আছে? dφ/dt একই থাকবে। এখন বলো গৌণকুণ্ডলীর ক্ষেত্রে কি হবে? এখানে কি লিখবো? ইএস সমান কি? -n/s ইন্টু কি বলো তো? dφ/dt। বোঝা গেছে? এটা ধরলাম 1 নং সমীকরণ, এটা 2 নং। বলো 1/2 করলে কি পাওয়া যাবে? 1/2 হতে, সবাই বোর্ডে তাকাও, 1/2 হতে তাহলে EP/ES সমান কি? NP/NS। মাইনাস মাইনাস চলে যাবে না? মাইনাস মাইনাস চলে যাবে, আর dφ/dtও চলে যাবে। তোলো, দ্রুত তুলবা। আচ্ছা এরপরে খেয়াল করো, শক্তির নিত্যতা সূত্র অনুসারে হ্যাঁ সবাই একটু বলো তো, সবাই একটু বলো, শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা কি জানি? শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না। তার মানে এই পাশে শক্তি আর ওই পাশে শক্তি কি সমান? এই পাশে শক্তি আর ওই পাশে শক্তি কি সমান? এখন শক্তি যদি সমান হয়, এই পাশের সময় আর ওই পাশের সময় কি আলাদা হবে? এখানে 3 ঘন্টা, ওইখানে কি 4 ঘন্টা হবে? না, দুই জায়গায় কি সময় সেম। তাহলে শক্তির নিত্যতা সূত্র অনুসারে দুই পাশের দুই কুণ্ডলীর শক্তি কি সমান, আর দুই কুণ্ডলীর একক সময় শক্তিও কি সমান। একক সময় শক্তিকে কি বলে? ক্ষমতা বলে না? একক সময় কাজকে কি বলে? ক্ষমতা। একক সময় শক্তিকে কি বলে? ক্ষমতা। তাহলে দেখো শক্তির নিত্যতা সূত্র অনুসারে এটা আমরা লিখতেই পারি যে উভয় পক্ষে
একক সময়ে শক্তির মান কি সমান বোঝা গেছে লিখো উভয় পক্ষে উভয় কুণ্ডলীর একক সময়ে শক্তি সমান অর্থাৎ সবাই একটু খেয়াল করো একক সময় শক্তি মানে কি ক্ষমতা তাই না একক সময় শক্তি যদি ক্ষমতা হয় দেখো পি ইকুয়াল টু তুমি জানো ভিআই একক সময় শক্তি কি ক্ষমতা তাহলে ক্ষমতা পি ইকুয়াল কি সবাই একটু লেখা থামাও আমার লেখা দেখো আমি শেষ করলে একবারে লিখবা একক সময় শক্তি মানে কি ক্ষমতা দুই পাশে শক্তি সমান মানে দুই পাশে ক্ষমতা কি সমান তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু ভিআই ভি হচ্ছে কি বিভব এখানে আমরা বিভব না এখানে আমরা তড়িৎচালক শক্তি নিয়ে কাজ করতেছি তাহলে পি ইকুয়াল টু কি লেখা যায় ইআই তাই না যেটুকু নষ্ট বিভব যেটুকু কার্যকর বিভব সমস্ত বিভবের যোগফলকে কি বলে তড়িৎচালক শক্তি তাহলে এখানে আমরা বিভব না নিয়ে তড়িৎচালক শক্তি লিখব তার মানে এই পাশের পি আইপি এই দেখো ইআই না লিখে আমরা ইপি আইপি লিখবো আর এই পাশে কি ইএস আইএস সমান হবে তাহলে ফাইনালি আরও একটা ফর্মুলা পাচ্ছি ইপি বাই ইএস সমান কি বলো তো আইএস বাই আইপি তাহলে এইটার বেলায় কি ছিল উপরে ইপি ছিল এই পাশে এনপি ছিল আর এইটার বেলায় কি পাইছি বলো তো উল্টাটা না উপরে এপি আর আইপি কি নিচে বোঝা গেছে তুলো এটা মনে রাখো হ্যাঁ এইটা মনে রাখো আচ্ছা ক্ষমতা একটু থামো তো সবাই ক্ষমতা দেখো ক্ষমতার আরও একটা ফর্মুলা জানি আমরা এই যে ক্ষমতা পি ইকুয়াল টু আই স্কোয়ার আই এই চলো তরি অধ্যায় পড়ছো না ক্ষমতা পি সমান কি আই স্কোয়ার আর আবার আই মানে কি ভি বাই আর আই মানে কি তাহলে মানে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর তার মানে ক্ষমতা সমান আমরা কি পাচ্ছি ভি স্কোয়ার বাই আর ক্ষমতা সমান কি পাচ্ছি ভি স্কোয়ার বাই আর বোঝা গেছে ক্ষমতা পি সমান ভি আই আবার পি সমান আরও একটা সূত্র ছিল আই স্কোয়ার আর আইকে ভাঙলে ভি বাই আর মানে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার আর পাশের আর কেটে গেলে তাহলে ভি স্কোয়ার বাই আর এখানে আমরা ভি স্কোয়ার বাই আর নিয়ে কাজ করবো নাকি ই স্কোয়ার বাই আর নিয়ে কাজ করবো ই স্কোয়ার বাই আর তড়িৎচালক শক্তি নিব তাই না তাহলে এই যে এই লাইন থেকে আমি এরকম লিখতেই পারি এই লাইন থেকে মানে যে আমরা উভয় পক্ষে যে ক্ষমতা সমান লিখছিলাম উভয় পক্ষে কী বলছিলাম একক সময় শক্তি সমান তাহলে আমরা এরকম লিখতে পারি যে আবার একক সময় শক্তি যেটা ক্ষমতা এটা মানে কি বলতো এটা মানে কি ছিল ক্ষমতা ছিল না এটা এই পাশে আমরা যদি ক্ষমতা নিয়ে কাজ করি এবার ক্ষমতার পরিবর্তে কি বসাবো ই স্কোয়ার বাই আর তার মানে ইপি স্কোয়ার বাই আর পি ইকুয়াল কি বলতো ই স্কোয়ার বাই কি বলতো আর এস তাই না তুলো এটা তুলো অতএব ইপি স্কোয়ার বা ইপি বাই ইএস স্কোয়ার ইকুয়াল টু কি আর পি বাই আর এস এই তাহলে আমরা বলো এই যে পারস্পরিক আবেশ এটার যে ব্যবহার কি ছিল ট্রান্সফরমার বা রূপান্তরক তাই না এটার জন্য কয়টা ফর্মুলা দেখলাম তিনটা ফর্মুলার মধ্যে কি আছে তড়িৎচালক শক্তি ইপি বাই ইএস এটার সাথে পাক সংখ্যার সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক সমানুপাতিক কারেন্টের সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক তারপর বলো রোধের সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক সমানুপাতিক তাই না এটা কিসের বর্গমূলের কিসের হ্যাঁ এটা হচ্ছে বর্গমূলের তাই না এইখানেও সমানুপাতিক বর্গমূলের যদি ইপি বাই ইএস নেই তাহলে ওই পাশে কি রুট ওভার হয়ে যাবে বুঝছো এই তিনটা মনে রাখবা